এমনি মনে কাইটে যাবে এই রেকর্ডিং এর কথাটা একটু আগে মনে করে দেবা। আচ্ছা, যেহেতু আমরা পড়া শুরু করি নেই, তো যার যারটা এখনই লিখে নাও, কে কোন বোর্ডের প্রশ্ন সলভ করবা। ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন সলভ করবা। শোনো, নতুন যারা আছো তারাও চেষ্টা করবা। আমার কথা হচ্ছে চেষ্টাটা করবা, চেষ্টা করলেই তুমি পারবা। যদি চেষ্টা না করো, আস্তে বসে রাখো, এটা কিন্তু আমি নিষাদের জন্য বলতেছি। যেইটুকু পারো, একটা অক্ষর লিখতে পারো সেই অক্ষর লিখবা, না পারলেও আমরা ধীরে ধীরে আলোচনার মাধ্যমে এগুলো আগাবো। কিন্তু তোমাকে প্রশ্ন অ্যান্সারের চেষ্টা করতে হবে। 3টা প্রশ্ন। আর একটা ঘোষণা দেই, পরশুদিনকে আর পড়া থাকবে না। পরশুদিনকে আমি বরিশালে থাকবো না। তোমরা বাড়ির কাজ পরশুদিনকে জমা দেবা। পরশুদিনই ওই আমি ওরকম লিখে দেবো রাত 9টা থেকে 9:30-র মধ্যে, বা 9:30 থেকে 10টার মধ্যে পরশুদিনকে জমা দেবা। পরশুদিনকে আমি এসে তারপর ধীরে ধীরে দেখবো। আর যদি আমি নাও দেখতে পারি, তাহলে এইভাবে আমরা আলোচনা করব। প্রশ্ন সলভে আরো বেশি সময় নেব। এভাবে আমরা এক ধরে 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 ধরে, তখন আর বেশি অসুবিধা হবে না, যেহেতু নাম লেখা থাকবে। খবরদার, নাম লেখা যদি কেউ না দাও, তাহলে ওইটা ডিলিট করে আবার নাম লেখা আবার দেবা। কারণ আজকে দেখছো এরকম আলোচনা করতে গিয়া একটার সাথে আরেকটা গুলিয়ে যায়, অর্থাৎ এখানে সিরিয়ালি ঠিক মতো পাওয়া যায় না। আর সবচেয়ে ভালো হয় কি, নাম লিখবা। আর ওই যে একটু দেখো, আগে একটু নিয়মটা শিখে নাও কিভাবে দেবা। এই ধরো কারে দেব, আজকে ওয়ার্ডা ভালো লাগছে, আর সংক্ষেপে নাম লিখলে অসুবিধা নাই। ওয়ার্ডা কত বড় ওয়ার্ডা? স্যার 139। 139। কারণ এক নামে দুইজন তো থাকে। 139 এই ওয়ার্ডা খাতার একদম উপরে পুঁতি পাতায় লিখবা নাম। আর এই যে পেজ নাম্বার, এটা দিলে সবচেয়ে আরো ভালো হয়, পেজ নাম্বার 1। অর্থাৎ তাহলে আমার আর কোনো কষ্টই হবে না। আমি 1 থেকে যাব, 1 থেকে 2-তে যাব, 3-এ যাব, 4-এ যাব। ঠিক আছে? প্রশ্ন কিন্তু অনেকগুলা। সবাইকে আমার কথা বুঝতেছো? জি স্যার। এটা যেন মিস না হয়। সবাই এরকম খাতায় উপরে এরকম নাম আর রোল লিখবা, আর এক কোণায় পেজ লিখবা, যাতে আমি এটাকে ধরতে পারি কোন পেজে কোন সমস্যা হচ্ছে, অর্থাৎ এটা কার পেজ, কত নম্বর পেজ, ধারাবাহিক ব্যাপার। আসলে এখানে দেখো, খাতা দেখতে গেলে পেজ আমি এগুলা সিরিয়ালি পাই না। মোবাইলে যেরকম সিরিয়ালি আসে, এখানে হয়তো আসে সিস্টেম, মানে আগে এইদিকে যাইতে হয়, তারপর ওইদিকে যেতে একটা হয়, ইন্টারাপ্ট হয়। আমি চাচ্ছি এটা হবে না। আর এটা হচ্ছে নিয়ম, কারো খাতা হারাইয়ে গেলে একজন আরেকজনের মধ্যে ঢুকে গেল। আর দেখো এতগুলা পেজ, একটা পেস্ট করতে গেলে আগে আমি দেখি, তারপর বুঝে বুঝে এর 5টা গেছে, তারপর 5টা, এরকম একটা দুটো এলোমেলো হইতে পারে। লুনার ক্ষেত্রে এরকম একটা দুটো এলোমেলো হয়েছিল। কি হয়েছিল লুনা একদিন? আচ্ছা, এখন দেখো তাহলে প্রথম হচ্ছে কি, এরকম করে আবার দেখো সবাই সবাই ওরকম পেজে নাম লিখে তারপর আবার মানে পৃষ্ঠা নাম্বার লিখবে। আচ্ছা, এরপরে আসো মানে পূর্বে উর্মি, নিচেরটা নিজে লিখে রাখো। ঢাকা বোর্ডের 16, 17, 19 প্রশ্ন সলভ করবা। যার যেটা লিখে রাখো। লিখছো? তারপরে আছে মারিয়া 132। স্যার আমার একটা কোশ্চেন ছিল, এই যে ঢাকা বোর্ডের কত নাম্বার, মানে 16, 17, 19 কত নাম্বার লিখবো? এটা সম্ভবত 2 নম্বর প্রশ্ন হবে। তুমি প্রশ্ন পরে বুঝবে না, এটা এই চ্যাপ্টারের প্রশ্ন। ও আচ্ছা। তা না হলে এত পড়া। আর শোনো, এখানে প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার এই অধ্যায়ে। প্রশ্ন দুটো থাকতে পারে, 2টা প্রশ্ন থাকলে 2টা প্রশ্ন সলভ করবা। স্যার প্রশ্নগুলো কি কোনো গাইড থেকে করতে হবে নাকি বইতেই আছে? এই কথা কয় কি, গাইড বলতে কিছু নাই, বইতে আছে, বইয়ের পিছনে আছে। এই বইয়ের পিছনে হলুদ, এই বইটা যারা আছে হলুদ আছে, সব বইয়ের পিছনে এরকম হলুদ আকার স্যার এটা কি প্রশ্নগুলো আছে। অক্ষরপত্র? হ্যাঁ, অক্ষরপত্রের পিছনে হলুদ আকারে দেওয়া আছে। ঠিক আছে? যে যেটা পারো সেটা করবা। আচ্ছা, তাহলে তুমি কোনো বোর্ডে কিন্তু এটা দিয়ে 3টা প্রশ্ন আছে, এক বোর্ডে, কোনো একটা বোর্ডে আছে। তোমাকে সময় দিছি, তোমরা যদি মনে করো যে না আমি আরো সময় নেব, তাহলে আমার মনে হয় না যে কালকে পরশু এর মধ্যে আজকে থেকেই লেখা শুরু করবা। আগে অধ্যায়টা ভালোভাবে পড়বা, 2-3 বার রিভিশন দেবা, দিয়ে তারপর প্রশ্ন অ্যান্সার করা শুরু করবা। আগামী কাল না পরশু দিনকা, পরশু দিন কখন দিবা? পরশু দিন রাত 9:30 থেকে 10টার মধ্যে দেবা সবাই। তারপরে আমরা যখন এই প্রশ্ন যখন সলভ করব, তখন এই পেজ পেজ খুঁজে খুঁজে আমরা ঢাকা বোর্ড 2জনের পড়লে ঢাকা বোর্ড 2জনে একসাথে কথা বলবো লাগলে। আচ্ছা, এই গেল, আগে টুল লিখে নাও, তারপর নিয়মাবলী যা আছে। এরপর অর্ণার পর মারিয়া কি আছে 132। একটু কেউ দেখো তো 132 মারিয়া আছে কিনা। নেটে ঝামেলা করে, আরে একটু বলতেছি না, নেটেও ঝামেলা করে, ফাঁকি বাজো কিনা। হ্যাঁ আছে।
না স্যার নাই। আচ্ছা তাহলে মারিয়ারটা আমি লিখে দেই, এটারে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবে। 132 মারিয়া। মারিয়া সে করবে কি রাজশাহী বোর্ড। যার যারটা নাই এখানে লিখে দেই। রাজশাহী বোর্ড, রাজশাহী 16, 17, 19 দেখা যায় না? 16, 17, 19 প্রশ্ন সলভ করবে। অধ্যায় কিন্তু বড় অধ্যায়। মারিয়ার গেল রাজশাহী। আচ্ছা এরপর হচ্ছে লুনা। লুনা করবা দিনাজপুর 16, 17, 19 ঠিক আছে। নেক্সট টাইম হচ্ছে অর্ণা। অর্ণা করবা কুমিল্লা বোর্ড 16, 17, 19 আচ্ছা স্যার। অর্ণার পরে সুইটি। সুইটি করবা চট্টগ্রাম বোর্ড 16, 17, 19 আচ্ছা স্যার। যার যার লিখে নিয়ে কিন্তু 16, 17, 19 মারিয়া 94। আচ্ছা আমি আচ্ছা ওকে না এরপর মারিয়া না, সুইটির পরে সুইটি আছে, তারপর রিচি। রিচি আসো? নাই স্যার। নাই? যারা নাই তাকে কি দিমু, আমার মাথাটাই গরম হয়েছে নাই শুনলি। এত যত্ন করে কষ্ট করে পড়াইতে চাই, এরপর যদি একদিন আসে একদিন না আসে। 55 রিচি না? আমি লাস্ট বেশি দিনই করবো না। রিসি হচ্ছে সিলেট বোর্ড। সতেরো 19 এটা গেল রিচি। আচ্ছা এরপর আছে তাসফিয়া। তাসফিয়া তো আসো, একটু কথা বলো। তাসফিয়া হচ্ছে যশোর বোর্ড 16, 17, 19 তাসফিয়া শুনছো না? তাসফিয়া কথা কয়? তাসফিয়া তো আছে, আছে না? জি লুনা? স্যার আছে। কথা কয় না কেন? স্যার এখন মনে হয় না। স্যার আজকে নেটে অনেক প্রবলেম করতেছে, এখানে বাজে সেম বলো। অবস্থা। কখন যে নেট চলে যায় আসা। তাসফিয়া ওর রোল কত? রোলও তো জানি না। ওর তাসফিয়ার কোন বোর্ড দিলাম? যশোর। আচ্ছা তারপরে জাফনা। জাফনা নাই। জাফনা ঢাকা বোর্ড। আনিকা। আনিকা আছো? আমার আজকে সময়গুলো এই যে মিথিলা। মিথিলা আছো? জি স্যার। মিথিলা রাজশাহী বোর্ড 16, 17, 19 আচ্ছা মিথিলার পরে হচ্ছে আরবি। জি স্যার। দিনাজপুর বোর্ড 16, 17, 19 নাদিরা। জি স্যার। নাদিরা করবা কুমিল্লা বোর্ড 16, 17, 19
আছে স্যার। তারপর হচ্ছে প্রতীচি, হ্যাঁ স্যার। চট্টগ্রাম বোর্ড 16, 17, 19। জুরাইয়া রিদি, জি স্যার। সিলেট বোর্ড 16, 17, 19। স্যার আমি তো প্রথম দিয়া কোনো ক্লাসগুলা পাই না, ওগুলা কিভাবে করব? ওই যেভাবে পারবা, তুমি যেভাবে চেষ্টা করবা সেইভাবে করবা, বই হেল্প নেবা, যা পারো যেরকম পারো সেরকম লাগবে, কোনো আপত্তি নেই। তুমি লিখবা, আমার কথা হচ্ছে তুমি চেষ্টা করবা। এই চেষ্টা উপলক্ষে তোমার যেটুকু পড়া হবে, নাহলে আর তোমার পড়াই হবে না, এই গ্যাপ আজীবন থেকে যাবে। তারপরে আমরা আলোচনায় এইটা 3 দিন যদি প্রশ্ন সলভ করি, 2 দিন তো লাগবেই, 2 দিন 3 দিন যদি করি তাহলে দেখবো অনেক গ্যাপ তোমার পূরণ হয়ে গেছে। এরপর হচ্ছে সুহা, জি স্যার। সুহা সিলেট বোর্ড 16, 17, 19। স্যার আমারটা আবার একটু বলেন। তুমি কে কারে দিছিলাম? কে? স্যার না, রিদি। রিদি চট্টগ্রাম বোর্ড 16, 17, 19 করো। আচ্ছা, সুহার পর রোহা, স্যার। রোহা করবা। দেখো 18 সালের 2টা প্রশ্ন আছে, এটা জানো? 18 সালে ঢাকা বোর্ড আর চাট বোর্ড মিলিয়ে 2টা প্রশ্ন আছে, এটা কি জানো? হ্যাঁ স্যার। 18 সালের 2টা প্রশ্ন, আর সাথে তুমি নাও ঢাকার 16 প্রশ্ন করবা। ঢাকার কত স্যার? ঢাকার 16 আর ওই 18 সালের 2টা প্রশ্ন। আচ্ছা, রোহা গেল। এরপর হচ্ছে ওই রিদি নাই, ফিমা। জি স্যার। ফিমা করো স্যার আমারটা আবার বলেন। রোহারটা। ঢাকার কত? ঢাকার জি এই স্যার। ঢাকার 16। ঢাকার 16 আর 18 বোর্ড দুইটা বোর্ড সেটা। হ্যাঁ, 18 2টা প্রশ্ন আছে। ফিমা কুমিল্লা করবা, কুমিল্লা বোর্ড 16, 17, 19। আচ্ছা স্যার। আচ্ছা, ফিমার পরে আসো মৌমিতা। মৌমিতা কে আছে? জি স্যার। চট্টগ্রাম বোর্ড 16, জি 17, স্যার। 19। চট্টগ্রাম বোর্ড 16, 17, 19। মিথি, জি স্যার। তুমি 24তম ব্যক্তি, শেষে আসছো, ঠিক আছে? পরে ঢুকছো না ক্লাসে? স্যার ফার্স্টে আমি একবার ঢুকছিলাম, তারপর স্যার ও আমি একটু আচ্ছা, খাইতে গেছিলাম স্যার, ভালো তারপর করছো। আবার না, দেখছি আমি 24তম একজন ব্যক্তি, তারে আমি খুঁজতেছিলাম। তুমি আচ্ছা, তুমি করবা ঢাকা বোর্ড 16, 17, 19। ঠিক আছে স্যার। মিথির পর জাকিয়া, দিনাজপুর বোর্ড 16, 17, 19। মারিয়া 94, রাজশাহী বোর্ড 16, 17, 19। বলেন। 16, 17, 19 রাজশাহী বোর্ড। কামরুন নাহার, কামরুন নাহার নাই, একদিন আইসা আর কোনো খোঁজ খবর নাই, একদিন না 2 দিন আসে। আমি লিখে দিই, আর এখন পর্যন্ত নাহারের রোল কত ছিল? নাহার কি দিয়েছিলাম? ঢাকা। নাহারকে কি বলছিলাম? হ্যাঁ, কুমিল্লা। আচ্ছা, নাহারের পর নিশাত, নিশাত হচ্ছে 169 রোল, 169 রোল। জি স্যার। হ্যাঁ, নিশাত, নিশাত করবো চট্টগ্রাম বোর্ড 16, 17, 19। নিশাতের পর জিন্নাত, জি স্যার। জিন্নাতের তো নেটওয়ার্ক সুন্দর। সিলেট বোর্ড 16, 17, 19। তারপর মিম, জি স্যার। মিম করবা যশোর বোর্ড 16, 17, 19।
মিমের সাথে কথা হয়েছে আমার? মিম 16, 17, 19 দিয়েছেন। হ্যাঁ, কোন বোর্ড? যশোর বোর্ড। আচ্ছা, যশোর বোর্ড। এইবার বাকি আছে দোলা। দোলা করবা কুমিল্লা বোর্ড 16, 17, 19। আচ্ছা স্যার। আর এই নিশাদ যার রোল হচ্ছে 286। জি স্যার। তুমি নিশাদ একদম নতুন, তারপরে তুমি আর ঢাকা বোর্ডের 16, 17, 19 প্রশ্ন সলভ করবে। আমার কথা হচ্ছে আমি জানি তুমি তেমন পারবে না, আর তুমিও এক্সপেকটেশন নাই তোমার কাছে, তুমি প্রশ্ন করবা, সলভ করার চেষ্টা করবা, এইটা হচ্ছে তোমার কাছে আমার দাবি। তুমি যেটা পারো বইতে বই দেখে, যেটা যেভাবে পারো, যেরকম পারো সেরকম তুমি করবা। আমি চাচ্ছি এর মাধ্যমেই তোমার দেখবা যে বই প্রশ্ন সলভ করব, তারপরে আবার প্রশ্ন নিয়ে আলোচনা করব, অনেক গ্যাপ তোমার পূরণ হয়ে যাবে। তাহলে এই গেল প্রশ্ন সলভ নিয়ে কথা। আর এটাকে আমি একটু একটা ইডিয়া নেই, এদেরকে আমি পাইনি, একটা ছবি তুলে নেই, অথবা তোমরা ছবি তুলে নিয়ে আমার দিলেও হইতো। স্যার হ্যাঁ? নাহারি রোল 90 নাহার 90 ছিল, হ্যাঁ ঠিক আছে। আর তাসফিয়া 327। তাসফিয়া কই এখন? নাই দেশে? তো ছবি এত ভালো ওঠে কেন, ঘটনা কি? আহা, বাসফুল আসলে জানা লইল। আচ্ছা, ওকে। এখন সবাই পড়া বুঝে পাইছো কিনা? জি স্যার। জি স্যার। সবাই হাজিরা দিছো কিনা? জি স্যার। জি স্যার। আজকে মনে হয় লাইন কাটবে না, আমারটা মনে হয় আনলিমিটেড হয়ে গেল নাকি আবার, যে সংকেত টঙ্কেত দিল না, কি দিছে সংকেত তোমরা দেখছো? সংকেত দেয় নাই মনে হয়, অবশ্য সময় হয় নাই এখনো। কয় মিনিট হয়েছে কেউ জানো? দেয় না, 46 মিনিট স্যার হয়েছে এখনো স্যার। দেখাইতেছে না তো, আমি তো দেখতে 46 মিনিট পাচ্ছি। হয়েছে, আমারও মনে হয় যে টাইম ওভার হয়ে গেছে, ভালো হয়েছে, এটা আগে আনলিমিটেডই ছিল। আচ্ছা, এখন আমরা কিছু পড়ায় একটু ঢুকি। সবাই একটু প্লিজ একটু মনোযোগ দেবা, আর তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করি, আমার একটা অন্তর দিয়েই কষ্ট লাগে যদি মানে তোমরা রেগুলার না হও। তোমরা রেগুলার না হইলে আমার মানে শুধু পড়াবার হিসাবে না, যে আমার খালি সত্যি কথা আমার খারাপ লাগে, আমার মানে উপস্থিতি কম থাকলেই আমারই লাগে, আমার ক্লাসেও লাগে, এখনো লাগে। তোমরা যে টাকা দিয়ে পড়তেছো, টাকা দিবা আমি জানি, 3 দিন না থাকলেও দেবা, 4 দিন না থাকলেও দেবা, বা এটা দেবা, কিন্তু এইটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা অবশ্যই পড়াটা পড়ার মতো করে পড়ো, শুধু এই সাবজেক্ট না, সব সাবজেক্ট ভালো করে পড়ো, এবং রেগুলার হও, বারবার যেটাকে বলি রেগুলার হও, যথাসাধ্য রেগুলার হও। তোমরা আসলে আন্তরিক না, কয়েকটা মেয়ে আমি দেখি শুধু মানে রেগুলার। আচ্ছা, এখন আমরা আসি, মূল এসে আসি, এখন এটা মুছে দিই। স্যার কোশ্চেনের ছবি তুলে দিব না? ও হ্যাঁ, কোশ্চেনে অবশ্যই। প্রশ্ন কিভাবে দেবা, সবাই নতুন যারা শোনো, প্রথমে হচ্ছে যেই প্রশ্নটার অ্যান্সার করবা সেই প্রশ্নটা প্রথমে দিবা, তারপর সেই অ্যান্সার গুলো দিবা, তারপর আবার প্রশ্ন দেবা, আবার অ্যান্সার দিবা, আবার প্রশ্ন দেবা, আবার অ্যান্সার দিবা। এরকম করে যদি 6টা প্রশ্ন থাকে, এই অধ্যায়ে কিন্তু 6টা প্রশ্ন আছে, তাহলে দেখো 6টা প্রশ্ন সলভ করতে কিন্তু তোমার সময় লাগবে। তুমি যদি চাও তাহলে সময় আমি একদিনে পারবো না, সময়কে আমি আরো বাড়াই দেবো, পরশু দিনকে কি এর মধ্যে 6টা প্রশ্ন একজন কি লিখতে পারবে না? কি কয়? স্যার পারবো। আমার মনে হয় পারবা, এটার মধ্যে কোনো কিছু নাই, পারবা। এখন থেকে বসলে 6টা প্রশ্ন লিখতে স্যার পারবে। আমার তো 7টা পড়ছে। হইতে পারে 7টা প্রশ্নও থাকতে পারে, যে কটাই থাকুক ওই টাইমের বারে যাবা না। আর যদি আমি টাইমের বারে যদি তোমাকে একটু শিথিলতা দেই, তাহলে অনেকেই লিখবে না, কষ্ট হইবে কার? তোমার 6টা প্রশ্ন, কিন্তু আমার জন্য কয়টা? 30টা যদি হয়, 36 কত? 180টা প্রশ্ন দেখতে গেলে আমার ওই কালকে যে তোমাদের ওই নরমাল প্রশ্ন দেখছি সন্ধ্যার পর, আমার সারা রাত্র মাথা ব্যথা করছে। ইদানিং এই ঝামেলা হয়, মোবাইলে বেশিক্ষণ চেয়ে থাকলে ঝামেলা হয়। আমি যদি ওরকম নাও দেখতে পারি, তাহলে আমি এইখানে নিয়ে এরকম পড়ে আমি আলোচনা করব, প্রত্যেকটা নিয়ে আলোচনা করব, লাগলে আমি 2 দিন বসে এইগুলো নিয়ে আলোচনা করব। আর অন্য কোনো কাজ তো আর ওই দিন নাই, ওই দিন শুধু প্রশ্ন সলভ।
আর সবাইকে বলি, যারা নতুন পুরাতন সবাই, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা প্রশ্ন সলভ করা। যে প্রশ্ন ধরতে পারবা, প্রশ্ন সলভ করতে পারবা, তার জন্য এই চ্যাপ্টার ইজি। আর একটা বড় কথা হচ্ছে ওই চ্যাপ্টারে পড়ার মধ্যে যে ঘাটতি থাকে, প্রশ্ন সলভে এসে সেই ঘাটতিগুলো পূরণ হয়। এটা তোমরা ফার্স্ট অধ্যায় এটা লক্ষ্য করছো কিনা? জি স্যার। এটা কিন্তু 100% সত্য, কারণ আমিও তো দীর্ঘদিন পরে, আমারও অভিজ্ঞতা আছে। প্রশ্ন সলভ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন সলভ করতে গেলে তোমারও এই প্রশ্ন কোথা থেকে লাগবে, তুমি তো বই ঘাইটেই লাগবে এখন, তোমার জন্য এটা খুব ভালো পরিমাণ ইফেক্টিভ হবে। সুতরাং প্রশ্ন সলভে এতদিন কেউ বাড়ির কাজ করো নাই, না করো নাই, আমি কিন্তু রাগারাগি করছি, কিন্তু খুব একটা করি নাই, কিন্তু প্রশ্ন সলভে কিন্তু এই একটু মার্সি নেই। প্রত্যেকটা ব্যক্তির প্রশ্ন সলভ করতে হবে, কারণ প্রশ্ন সলভ আমি যেভাবে বলছি, যেভাবে পারো সেভাবে। আসলে আমি বলি নাই, যদি দরকার হয় পারো না, ওই প্রশ্নটা দিয়ে দেবা, তারপর খালি খাতায় লেখা স্যার এটা পারি না, আমাকে বুঝাই দেবেন। প্রশ্ন কোনটা পারো না, এই প্রশ্নটা পারবে, সেটা সাদা কাগজে লিখে দেবে, স্যার এটা পারি না, এই উদ্দীপক আছে পারি না, এটা বুঝাই দেবেন। হ্যাঁ বলো। স্যার আমি তো একদম লাস্ট আসছি না, মানে এই অধ্যায় একদম শেষের দিকে তো আমি আসছি, তো আমার তো কিছু সমস্যা থাকবে স্যার, তো আমি কি করবো? সেটাই তো আমি বলছি, সমস্যা থাকলে সেটা লিখে দেবা, স্যার এটা পারি না। কিন্তু তুমি যদি একটা আচ্ছা, প্রশ্ন ঠিক উত্তর আছে। পারো, একটা প্রশ্ন তোমার লিখতে হবে। তুমি যদি একদম নাই পারো, ধরলাম পারোই না, সাদা কাগজ দিবা, কিন্তু তোমার প্রশ্ন সলভের অভ্যাস তোমার হইতে হবে। একটা গল্প বলি ছোট্ট, যে এক লোক কিপটা তো ছিল, হার কিপটা, সেই লোকের কাছে এক ভিক্ষুক গেছে। ভিক্ষুক যাওয়ার পরে ওই লোক কি করছে, উঠাইয়া এক মুঠ ধুলা ওই ভিক্ষুকের হাতে দিয়েছে। এই ভিক্ষুক খুব কিছু একটা পাইছি, লাফাইতে সে আনন্দে সে যাইতেছে। সামনে আর এক ভিক্ষুক বলে, তুই কি আহাম্মক, তোরা তো ওই লোকটা কতগুলো ধুলা দিয়েছে, আর তুই সুন্দর আস্তে আস্তে চলে এসো। কয় বেটা, ও তো হার কিপটা, ওর তো দেওয়ার অভ্যাস নাই, তো কিছু ধুলা দিয়ে একটু অভ্যাস করুক। তা বুঝছো, তা তোমাদেরও এটা হচ্ছে কথা হচ্ছে, তুমি যেটা লেখো, যা লেখো, তোমাকে লেখার অভ্যাস করতে হবে। পরীক্ষার মধ্যে তোমার আসতে হবে, যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। আর ভালো রেজাল্ট না করতে থাকলে আলাদা কেস। এই সৃজনশীলে আমি বারবার বলি, সৃজনশীলে আমি কিন্তু মাস্টার ট্রেনার, কিভাবে এটা ভালো করতে হয়, কিভাবে কি করতে হয়। আমি কিন্তু কয়েক ব্যাচের আমি মানে ট্রেনিং দেওয়াইছি। এখানে সরকারি কলেজ, বেসরকারি কলেজের টিচারদের আমি ট্রেনিং দিচ্ছি। আমার সেই 10 বছরের সিনিয়র, তাদেরও, অর্থাৎ আমি ছিলাম 24 ব্যাচ, 14 ব্যাচের, আমাদের ওই প্রিন্সিপাল স্যার যে ব্যাচের, সেই ব্যাচের মানে শিক্ষার্থীও কিন্তু ছিল। আমাদের অনেক বড় বড় সিনিয়র স্যারেরা ছিল সেখানে। তাই সুতরাং সৃজনশীলের যেটা বলি, সেই অভিজ্ঞতার আলোকে বলতেছি, সৃজনশীলের প্রশ্ন সলভ হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখা যায় অনেক কিছুই তুমি পারো, কিন্তু প্রশ্ন ধরতে পারো না, অ্যান্সার করতে পারো না। প্রশ্ন যত বেশি সলভ করবা, এই যে দক্ষতাগুলো তোমার ভালো অর্জিত হবে। যারা এখানে রেগুলার ছিল ফার্স্ট পেপারে, মানে ফার্স্ট অধ্যায়, কিন্তু তারা একটা ভালো দখল আসছে। আমি জানি তোমরা এখন হয়তো ভুলে যেতে পারো, কিন্তু তুমি যখন আবার প্র্যাকটিস করবা, দেখো যে ফার্স্ট অধ্যায় কিন্তু তোমরা খুব ভালো পারো, সেকেন্ড অধ্যায়ে কিন্তু খুব ভালো অবস্থানে তোমরা চলে আসছো। প্রশ্ন সলভ হইলে এটার ফিনিশিংটা ভালো হবে। আচ্ছা, আমি এখন এত কথা না বলে কিছু একটাই দেখে। আজকে শুধু কথাই হইতেছে। আচ্ছা, খেয়াল করো, আজকে দেখাবো যে ভারসাম্য দামের উপর চাহিদা এবং যোগান স্থানান্তরণের কিছু প্রভাব। আচ্ছা, এর আগে আমরা একটু আলোচনা করি, আমরা চাহিদার প্রভাব কি ছিল। মনে আছে? যোগান। চাহিদার প্রভাব কি ছিল, কি দ্বারা চাহিদা প্রভাবিত হইতো? স্যার দাম, হ্যাঁ, তারপরে দাম আর ভবিষ্যৎ, তারপরে আয়। হ্যাঁ, এই যোগান যে এখন ধীরে ধীরে তোমরা কিন্তু পারতেছো। অর্থাৎ চাহিদার নির্ধারক ছিল বাজারে ক্রেতার সংখ্যা, রুচির পরিবর্তন, সময়ের পরিবর্তন, তারপর এই যে পরিপূরক দ্রব্যের দাম, পরিবর্তন দ্রব্যের দাম, ক্রেতার আয়, এইসব নানাগুলো ছিল চাহিদার প্রভাবক। আর যোগানের প্রভাবক কি ছিল? স্যার দাম, নিজস্ব দ্রব্যের দাম। হ্যাঁ, চাহিদা ছিল না, চাহিদা না, দাম। তারপর এই যে যোগান কি পড়ো নাই, বাসায় একদিন পড়া দিছিলাম, কর এবং ভর্তুকি আমি দেখাইছি, কর এবং ভর্তুকি। তারপর মানে উৎপাদন উপকরণের দাম, উৎপাদন উপকরণ দাম, আবহাওয়া। তাহলে এইসব জিনিস দেখো,
এখন সহজভাবে আমরা ভারসাম্য খেয়াল করো, যে কোনো একটা জিনিস, এটা দেখো অল্প সময়ে দেখাবার চেষ্টা করব। এই হচ্ছে ভারসাম্য, এই হচ্ছে না ভারসাম্য দাম, ধরো পি নট দিলাম, কিউ নট, ও কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ডিডি রেখা, এটা হলো এসএস রেখা। এই না আমরা এভাবে ভারসাম্য আঁকি না, সবাই মিট করে নাও। জি স্যার। আচ্ছা, এভাবে আমরা ভারসাম্য আঁকি। এখন যদি বলা হয়, সাপোজ মনে করো কোনো কারণে যদি বাজারের, কোনো কারণে কি বাজারে ক্রেতার সংখ্যা যদি বেড়ে যায়, অর্থাৎ বাজারে ক্রেতার সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে চাহিদা কি বাড়বে না কমবে? বাড়বে। স্যার বাড়বে। বাড়বে। সেটা যে একদম না পারো সেও বলতে পারো, গতকাল বাজারে যে পরিমাণ ক্রেতা ছিল, আজকে বাজারে তার চেয়ে ক্রেতা বেশি, তার মানে কি চাহিদা বেড়ে যাবে, অর্থাৎ বেশি জন লোক কিনতে চাইবে। চাহিদা যারা একদম নতুন তারাও বলো যে বেশি সংখ্যক লোক কিনতে চাইবে। তাহলে চাহিদা যদি বাড়ে, তাহলে দেখো চাহিদা বাড়লে চাহিদা রেখার স্থানান্তর হবে, চাহিদা বাড়লে চাহিদা রেখার স্থানান্তর হবে। যদি চাহিদা বাড়ে তাহলে চাহিদা রেখা কোথায় যাবে, কোন দিকে স্থানান্তর হবে? স্যার নিম্নগামী হবে। নিম্নগামী। আচ্ছা, এখন একটু চাহিদার হ্রাস বৃদ্ধির মধ্যে যাও। হ্রাস বৃদ্ধিতে কি রেখার স্থানান্তর হইতো? চাহিদা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে আয় যদি বাড়তো তাহলে চাহিদা রেখা কোন দিকে যাইতো? স্যার উপরের দিকে। উপরে নিচে না, কেউ কেউ উপরে নিচে লেখছো, আমি তখন তাকে সংশোধন করে দিছি। খবরদার কখনো উপরে নিচে চিন্তা করবা না, চিন্তা করবা ডানে বামে। পরিবর্তনের ক্ষেত্রে একদম ভালো করে লেখাও, লিখে নাও রেখা, একদম আমি লিখেই দেই। রেখা পরিবর্তনের ক্ষেত্রে একদম লিখে নাও এবং মাথায় সেট করে নাও। থনের ক্ষেত্রে রেখা বাম ও ডান দিকে স্থানান্তরিত হবে। আচ্ছা, আগে ডান দেখি। রেখা ডান ও বাম দিকে স্থানান্তরিত হবে। স্থানান্তরিত অনেক লিখতে সময় লাগবে, সরে যাবে, আমি সংক্ষেপে লিখি। বাম দিকে এবার ডান দিকে সরে যাবে। ভালো করে খেয়াল করো, উপরে নিচে কখনই না। এখন আমরা আসি, যদি বৃদ্ধি পায়, বৃদ্ধির ক্ষেত্রে কোন দিকে যাবে? বৃদ্ধির ক্ষেত্রে ডানে, ডানে ডানে সরবে। আর হ্রাসের ক্ষেত্রে বাম দিকে। হ্রাসের ক্ষেত্রে বাম দিকে, কখনোই উপরে নিচে না, বাম দিকে সরবে। আবারও ভালো করে এটা একদম লিখেই নাও যে রেখা পরিবর্তনের ক্ষেত্রে রেখা বাম অথবা বাম ও ডান দিকে স্থানান্তরিত হবে। যদি সেক্ষেত্রে বৃদ্ধি ঘটে তাহলে রেখা ডান দিকে সরবে, আর যদি তোমার হ্রাস ঘটে বা কমে যায় সেক্ষেত্রে রেখা বাম দিকে সরবে। আচ্ছা, এখন আমি কোন প্রসঙ্গে বলছিলাম? বলছিলাম যে বাজারে ক্রেতা সংখ্যা যদি বাড়ে, ভারসাম্য। না ভারসাম্য তো নির্ণয় হলো, এটা হচ্ছে ই বিন্দু ভারসাম্য। আচ্ছা, এখন বলছিলাম এই ধরো ই বিন্দু, বলছিলাম বাজারে এই তো এটা হচ্ছে চাহিদা রেখা ডিডি এসএস যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করে। এটা রেখাটার বর্ণনা কি হবে? বর্ণনা হবে এভাবে যে চিত্রে লম্ব অক্ষে দামের পরিমাণ, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ বিবেচনা করা হবে। ডিডি হচ্ছে চাহিদা রেখা, এসএস হচ্ছে যোগান রেখা, যারা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। সুতরাং ই বিন্দু হচ্ছে কি ভারসাম্য বিন্দু। এই অবস্থায় ভারসাম্য দাম হচ্ছে ও পি নট, ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কিউ নট। সবাই একটু দেখো, ইজি ভাবে লেখা লিখবা, নিজের মতো করে। বইতে কি আছে না না আছে সেটা তুমি পড়ে তোমার মতো করে তুমি লিখবা। আবার আমি একটু বলি এই লেখাটা কিভাবে লিখবা, আরেকবার একটু বলেন। আরেকবার বলি, ভালো করে শুনে রাখো। যে চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগান বা দ্রব্যের পরিমাণ বিবেচনা করা হলো, লম্ব অক্ষে দাম বিবেচনা করা হলো। ডি ডি হচ্ছে চাহিদা রেখা, এস এস হচ্ছে যোগান রেখা, যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে। সুতরাং ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে। তাহলে ভারসাম্য অর্জিত অবস্থায় এখানে দাম হচ্ছে ও পি নট আর ভারসাম্য চাহিদা হচ্ছে ও কিউ নট। আমি দরকার হলে আরো একবার বলি, ভূমি অক্ষে
দ্রব্যের চাহিদা এবং যোগান, লম্ব অক্ষে দাম বিবেচনা করা হয়েছে। ডিডি হচ্ছে চাহিদা রেখা, এসএস হচ্ছে যোগান রেখা, যা পরস্পর ই বিন্দুতে ছেদ করে, ফলে এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এক্ষেত্রে ভারসাম্য দাম হচ্ছে ও পি নট, ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কিউ নট। এখন যে প্রশ্নটা ছিল, প্রশ্ন ছিল চাহিদার যদি পরিবর্তন ঘটে, অর্থাৎ বাজারে যদি ক্রেতার সংখ্যা বেড়ে যায়, তাহলে চাহিদা কি বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়লে চাহিদা কোন দিকে যাবে? স্যার ডান ডান দিকে। দিকে। ডান দিকে। খুব ভালো করে সবাই খেয়াল করো। তাহলে আমি চাহিদা রেখার নিচে দাঁড়াবো। তোমার খাতা থাকলে খাতা ঘুরেই লবা, খাতা ঘুরেই যাবা। চাহিদা রেখার নিচে, নিচে বলতে আমার বডিটা চাহিদা রেখার এইরকম নিচে থাকবে। যখন আমি চাহিদা রেখা চিন্তা করব, আমাকে দেখা যায়? আচ্ছা, চাহিদা রেখার নিচে আমি আসবো। আচ্ছা, একটু দেখাই দেই। এই ধরো চাহিদা রেখার নিচে আমি আসবো, চাহিদা রেখার নিচে আসবো যখন চাহিদা রেখা বিবেচনা করব। তাহলে দেখো এই চাহিদা রেখা আমার বাম কোনটা? এই স্যার এসএস। বাম, বাম এসএসপি। এই বাম হচ্ছে আমার, এই আমি একটু দাঁড়াইছি না, আমার এই ডান, এই বাম। আবার দেখো আমার ডান, আমার বাম। এখন বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে কোন দিকে যাবে? এই যে আমার ডানে যাবে, ডান দিকে। তোমার ডানে যাবে। তাহলে ডান দিকে এই সমান্তরালে রেখাটা সরবে। ধরো এই রেখাটা হলো ডি ডি1 অথবা ডি1 ডি1। বিষয়টা বুঝছো কিনা? যদি ডান দিকে সরে সমান্তরালে, মানে যদি বাড়ে সমান্তরালে ডান দিকে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো নতুন ভারসাম্য হলো ই নট, বা আগে এটা দিলাম ই নট, আর এটা দিলাম, যেহেতু সব নট দিছি, এটা দিলাম তোমার ই1। তাহলে এই ক্ষেত্রে দেখো দাম কি বাড়লো না কমলো? স্যার দাম কমছে। আডুলিয়া মারছেন, দাম কমছে। কেমনে কমলো দাম? দাম তুমি পাবা কই? ভারসাম্য দাম কেমনে পাইছো বলো? এই যে চাহিদা এবং যোগান রেখা যে যে বিন্দুতে সেট করবে, এই বিন্দুতে সেট করছে না? যোগান রেখার কোনো পরিবর্তন হয় নাই, চাহিদা রেখার পরিবর্তন হয়েছে। তাহলে দাম কত হয়েছে? এই দাম আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে। অর্ণা, স্যার দাম বাড়ছে। আগে কি কমছে বলছে, এটা ঠিক ছিল? না স্যার। আচ্ছা, বাড়ছে। তাহলে দ্রব্যের পরিমাণ বাড়ছে না কমছে? স্যার দ্রব্যের পরিমাণও বেড়েছে। গুড। তাহলে সহজভাবে আমরা বলতে পারি বাড়ছে। যে ভারসাম্য অবস্থায় যদি চাহিদা যে কারণেই বাড়ুক, চাহিদা যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে দামও বাড়ে আর বিক্রির পরিমাণও বাড়ে। ক্লিয়ার? দামও বাড়ে এবং বিক্রির পরিমাণও বাড়ে। ঠিক যদি উল্টা ঘটনা ঘটে, যে ভারসাম্য নির্ধারণের পর যদি চাহিদা কমে যায়, যেমন ভোক্তার আয় কমে গেছে, ভোক্তার আয় কমলে চাহিদা কমে যাবে, তাহলে চাহিদা রেখা কোন দিকে সরবে? চাহিদা বাম কমলে দিকে। বাম দিকে। আচ্ছা, তাহলে দেখো এই যে আমার এই বাম ডান, এই হচ্ছে এইটা হলো এই বাম দিকে, রেখাটা বাম দিকে সরবে, বাম দিকে সমান্তরালে সরবে। ধরো এটা হয়ে গেল ডি ডি2। তাহলে নতুন ভারসাম্য কোনটা হবে? এই এস এর সাথে এই বিন্দুতে সেট করছে, তাহলে এই এই। তাহলে সেক্ষেত্রে দামও কমবে আর পরিমাণও কমবে। বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আবার রিপিট করি, যে কারণেই হোক। এখন তোমাকে বললাম কঠিনের মধ্যে যাব। দোলা 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 মিউট করে নাও, দোলা মিউট করে নাও, দোলা মিউট করো। আচ্ছা, তোমাদের আচ্ছা, যদি বিজ্ঞাপন, কোন দ্রব্যের যদি বিজ্ঞাপন বাড়ে, তাহলে কি বিজ্ঞাপন যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে কি কি ধরনের প্রভাব পড়বে? চাহিদা বাড়বে। বিজ্ঞাপন বাড়লে চাহিদা বাড়বে, চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে কি ধরনের প্রভাব পড়বে? দাম বাড়বে, বিক্রি পরিমাণ কমবে। আচ্ছা, এইবার হচ্ছে ফাইনাল পরীক্ষা। যারা নতুন আছো তারা ওরিট হওয়ার কিছু নাই। যদি পরিপূরক দ্রব্যের দাম বাড়ে, তাহলে কোন ধরনের প্রভাব পড়বে? স্যার অন্য দ্রব্যের চাহিদা বাড়বে।
না, পরিপূরক দ্রব্য, সংশ্লিষ্ট দ্রব্য, পরিপূরক দ্রব্যের কোনো যদি দাম বাড়ে, আগে আমার কথা বোঝো। পরিপূরক দ্রব্য আমি তোমাকে কি দিয়ে বুঝেছিলাম? গাড়ি এবং পেট্রোল। ধরো গাড়ির দাম বেড়ে গেছে, সরি, গাড়ির চাহিদা বেড়ে গেছে, গাড়ির চাহিদা বেড়ে গেছে, তাহলে পেট্রোলের দামের কি অবস্থা হবে? স্যার বেড়ে যাবে। দাম বাড়বে। গাড়ির চাহিদা বেড়ে গেছে, পেট্রোলের চাহিদাও বাড়বে, পেট্রোলের চাহিদাও বাড়বে, পেট্রোলের চাহিদা রেখার ডান দিকে সরবে, চাহিদাও বাড়বে, ব্যবহারও বাড়বে। বিষয়টা বুঝছো কিনা? যদি পরিবর্তক দ্রব্যের দাম বাড়ে তাহলে কি হবে? পরিবর্তক দ্রব্য যাও, চলে যাও চিনি গুড়ে, চিনির দাম বেড়ে গেছে, তাহলে মানে গুড়ের চাহিদা কেমন হবে? স্যার বাড়বে। চিনির চাহিদা বাড়ছে, সুতরাং মানে সরি, চিনির দাম বেড়ে গেছে, গুড়ের চাহিদা বাড়বে, গুড় তাহলে বাম দিকে সরবে, গুড়ের চাহিদা, দামও বাড়বে, পরিমাণও বাড়বে। এই দেখো তোমরা এটা মোটামুটি বুঝে গেছো। আচ্ছা, সিজনের যদি প্রতিকূল পরিবর্তন ঘটে, আবার খেয়াল করো, সিজনের বা সময়ের যদি প্রতিকূল পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে কোন ধরনের মানে ভারসাম্য দাম এবং চাহিদার উপর কি ধরনের পরিবর্তন ঘটবে? এই সময় কি উদ্বৃত্ত অবস্থার সৃষ্টি হবে? আরে উদ্বৃত্ত পড়াই, আমি পরে আর একটা দাম, এখানে তো চাহিদা বাড়বে কারণ যোগান কম থাকবে। আবারও বলছি, কি বলছি প্রশ্নটা আগে খেয়াল করো, প্রশ্নটা কি বলছিলাম? স্যার প্রতিকূল অবস্থা, সময়ের প্রতিকূল পরিবর্তন হয়েছে। প্রতিকূল কথাটার অর্থ বোঝো? প্রতিকূল পরিবর্তনে কি চাহিদা বাড়বে না কমবে? প্রতিকূলে বাড়বে, কমবে স্যার। না স্যার কমবে। ধরো এখন আমি ফ্যানের কথা বলতেছি, ফ্যানে এখন শীতকাল চলে আসছে, তো ফ্যানের চাহিদা কি হবে, বাড়বে না কমবে? কমবে। তাহলে কমবে। কমলে ফ্যানের দাম কি শীতকালে বেশি থাকবে না কম থাকবে? কম কম থাকবে। থাকবে। চাহিদা ফ্যান কি ক্রয় বিক্রয় বেশি হবে না কম হবে? কম কম হবে। হবে। কম হবে। তাহলে মোটামুটি এটা বুঝছো। এখন আমি হচ্ছে যারা নতুন তারা হয়তো একটু খাবি খাচ্ছ। আচ্ছা, এখন দেখো আমি উল্টাটা একটু চাই, অর্থাৎ সময় আর বেশি দেবো না। এখন এটা গেল চাহিদা এবং চাহিদার পরিবর্তনের কথা বলছি। এখন দেখো, এটা আমি তোমাদের কাছ থেকে আশা করছি একজন যদি পারো তাও ভালো, আমি লাগলে এটাকে বুঝাই দেবো। ওই ঠিকই একই রকম আঁকলাম, বেশি বাঁকা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডি ডি এস এস, এটা হচ্ছে ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ। ধরো কিউ নট, পি নট, পি ও কিউ। আচ্ছা, যদি কর আরোপ করা হয় তাহলে কোন ধরনের প্রভাব পড়বে? স্যার চাহিদা যোগান রেখা কমবে। বাঁ দিকে যাবে। স্যার যোগান কমবে। যোগান কমবে, কর কিসের উপর প্রভাব বিস্তার করে? যোগানের উপর। দোলা, দোলা মিউট করো। আগে তোমরা উল্টো পাল্টা বলছো, দোলা মিউট করো, দোলা সবাই মিউট করো, মিউট করো, আর কথা বলো অল্প সময়। আবার ভালো করে খেয়াল করো যে কর আরোপের ফলে কিভাবে তাহলে যোগান কমে। তোমরা বলছো যে কর আরোপের ফলে যোগান কমে, আমি বললাম এটাই প্রশ্ন দিলাম যে কর আরোপের ফলে যোগান কমে, ব্যাখ্যা করো। স্যার কর আরোপ হলে তো মানে উৎপাদন খরচটা বেড়ে যায়, যার ফলে যোগান কমে যায়। গুড। কর আরোপ হলে উৎপাদন খরচ বাড়ে, ফলশ্রুতিতে তোমার আগের চেয়ে উৎপাদন কম হয়, কারণ আগে ধরো সে যে টাকার উৎপাদন করতে পারতো সেই টাকা থেকে কিছু তাকে কর দিতে হচ্ছে, সুতরাং আগের মতো সে আর উৎপাদন করতে পারে না, উৎপাদন তার কমে যায়। উৎপাদন যেহেতু কমে সেহেতু যোগানও কমে। দেখো, যোগান এবং মজুদ এবং এর মধ্যে আমরা একটা পার্থক্য মনে হয় এটা মানে বাদ পড়ে গেছে। দেখো, এখন ইলিশের সিজনে ইলিশের যোগান কি বেশি থাকবে না কম থাকবে বর্ষাকালে? বেশি থাকবে। বেশি থাকবে। তার মানে যদি সিজন যদি ইলিশের উপযুক্ত হয় তাহলে ইলিশ উৎপাদন, অর্থাৎ ধরলাম যে ইলিশ ধরা যদি বেশি হয় তাহলে ইলিশ বাজারে বেশি থাকবে, অর্থাৎ যোগান বেশি হবে। এখন জানিয়ে কথা বলতেছিলাম যে যদি উৎপাদন সবসময় উৎপাদন বেশি হইলে যোগান বেশি হবে, উৎপাদন নাই যোগান নাই, উৎপাদন নাই যোগান নাই,
উৎপাদন কম, যোগান কম, উৎপাদন বেশি, যোগান বেশি, তাহলে উৎপাদনের সাথে যোগানের সরাসরি সম্পর্ক। এখন করের মাধ্যমে উৎপাদন হ্রাস পায়, সুতরাং যোগান হ্রাস পাবে। তাহলে আমাকে একটু বলো তো, যোগান হ্রাস পাইলে তাহলে ওই দ্রব্যের দাম কি কমবে না বাড়বে? অর্থাৎ কর আরোপের ফলে দ্রব্যের দাম কমবে না বাড়বে? বাড়বে। কিভাবে? আমাকে এই ছবিটা একটু কর আরোপের পরে একটু কেউ একটু পূর্ণাঙ্গ করে দেখাও এই ছবিটাকে। স্যার, যখন একটা দ্রব্যের উপর থেকে কর আরোপ করা হবে তখন ওই দ্রব্যটার তো হচ্ছে বিভিন্ন পর্যায়ে তার উপর কর আরোপের ফলে যোগানের পরিমাণ কমে যাবে, কারণ তাদের এক্সট্রা অনেক টাকা যাবে। হ্যাঁ। এ কারণে হচ্ছে ওই দ্রব্যটার দাম তারা এমনিতেই বাড়ায় দিবে। না আর না না, ওই সেটা তুমি ঠিক আছে, তুমি তোমার সেন্স থেকে বলছো, সেন্স আমাকে চিত্রে দেখাবা, আমাকে বিষয়টা চিত্রে দেখাবা। এই চিত্র একটা আঁকা আছে, এটাকে তুমি কিভাবে দেখাবা যে এটা বাড়বে কমবে কিভাবে? আচ্ছা, আমি আমার সাথে তাহলে তোমরা একটু কথা বলো। যোগানের পরে তোমরা তো এই বিষয়টা শিওর হইছো যে কর আরোপ ফলে যোগান বাড়ে নাকি? ঠিক না? স্যার যোগান কমে। কমে স্যার। আচ্ছা, আমি ইচ্ছা করে ভুল বলছি, তাহলে যোগান কমে। তাহলে যোগান কমলে যোগান রেখা কোন দিকে যাবে? স্যার বাম দিকে। বাম দিকে। এখন যোগান রেখা কই? এই হচ্ছে যোগান রেখা। আমি আগেই বলছি যেই রেখা থাকবে সেই রেখার নিচে তোমাকে বডি নিয়ে আসবা। এরকম যদি খাতা থাকে বা বই থাকে, এরকম খাতা ঘুরাইয়ে নেবা। এই ধরো এই যে এই ছবি হচ্ছে যোগান, তাহলে তোমার এইটা হচ্ছে চাহিদা। চাহিদা যখন আঁকবা এদিকে নিয়ে আসবা, এই দেখো এইদিকে নিয়ে আসবা। যখন যোগান চিন্তা করবা এইদিকে নিয়ে আসবা বই। খেয়াল করো, এই হচ্ছে যোগান। যদি বাড়ে তাহলে এই যাবে, তাহলে এটা নিচে না উপরে? এখন কিন্তু নিচে গেল, তাহলে উপরে নিচে করলে ধরা খাইছে কিন্তু। আর যদি বাড়ে তাহলে তোমার ডানে যাবে। তাহলে কি ঘটনার কথা বলছিলাম? যোগান কি হবে? যোগান কর আরোপের ফলে যোগান হ্রাস পাবে। তাহলে যোগান রেখা কোন দিকে যাবে? এই আমার মেডেল, এই দিকে যাবে নাকি এই দিকে যাবে? আমার বাম কোনটা? এইদিকে যাবে না? আমার বাম হাত এইদিকে যাবে তো নাকি? জি স্যার। তাহলে জি স্যার। সমান্তরালে যোগান এরকম সরে যাবে। এখন যদি তোমরা এটাকে উপরে নিচে বলো তাহলে বাড়লে কিন্তু উপরে চলে গেছে। খবরদার, বারবার বলি, উপরে নিচে কখনোই কেউ ব্যাখ্যা করবা না। ব্যাখ্যা করবা ডানে বামে। যোগান কমে গেছে, বামে সরে গেছে, তো বামে সরলে তাহলে সেক্ষেত্রে দাম হলো কি? দাম বাড়লো না কমলো? বাড়ছে। আর বাড়ছে। বিক্রির পরিমাণ কমছে না বাড়ছে? স্যার কমছে। কমছে। তাহলে এই হচ্ছে অ্যানসার। তোমাকে যদি এখন প্রশ্ন করে যে কর আরোপের কর ভারসাম্য দামের উপরে কি ধরনের প্রভাব ফেলে, তুমি উত্তর করবা কর আরোপের ফলে ভারসাম্য দাম, অর্থাৎ দাম কমে যায়। কারণ কি? এটা হচ্ছে জ্ঞান। কারণ হচ্ছে কর আরোপ করা হলে উৎপাদন ব্যয় বাড়ে, উৎপাদন ব্যয় বাড়লে উৎপাদন বাড়ে, আসলে উৎপাদন কমে, ফলে যোগান কমে, ফলশ্রুতি যোগান রেখা ডান দিকে সরে যায়। আর ডান দিকে সরলে সেক্ষেত্রে এরকম একটা ছবি ছোট্ট একটা আইডিয়া দেখাই দেবা যে সেক্ষেত্রে ডান দিকে বাম দিকে সরলে বাম দিকে সরে, বাম দিকে যেহেতু কমতেছে যোগান, বাম দিকে সরতেছে, বাম দিকে সরলে দ্রব্যের দাম বাড়বে আর দ্রব্যের চাহিদা কমে যাবে। আচ্ছা, আমি আজকে এখান থেকে শেষ করতে চাই। স্যার যোগান কমে যাবে। হ্যাঁ, যোগান বা এটাকে শুধু যোগান না, এটা হচ্ছে চাহিদা এবং বিক্রির পরিমাণ, ক্রয় বিক্রয়ের পরিমাণ মানে কমে যাবে। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই যারা একদম নতুন, এরকম 2-3 জন, আমি আর 2 মিনিট সময় নেব। যেমন নিশাত, মিম, জিন্নাত, আর ওই নিশাত, 2 নিশাত, মিম, জিন্নাত, কামরুল তো নাই। তোমরা একটু বলো আজকে কি কিছু বুঝছো? স্যার একটু একটু বুঝছি। একটু বুঝছো? নিশাত জাহান, তুমি তো একটু বুঝলে তো অনেক কিছু বোঝা আর কি। আজকে একদম প্রথম। আর হবে না। হ্যাঁ, এই প্রশ্ন সলভ করতে গেলে এই প্রশ্নগুলো তোমার মধ্যে হবে। আমি তাও সুতরাং বলছি যে প্রথম তোমাদের কয়েকদিন একটু সমস্যা হতে পারে। এরপর আমরা তৃতীয় চ্যাপ্টার গেলে তৃতীয় চ্যাপ্টার তো ফুল দমে পাবো। আর যদি মনে করো একান্ত এখানে বেশি সমস্যা হয়, তাহলে যদি একটা নতুন ব্যাচ হয়, সেটাকে বারবার বলছি জানুয়ারিতে হয়তো হইতে পারে। তোমরা যদি ওইরকম সংখ্যাধিক্য হয়ে যাও তাহলে আমি ভিন্ন একটা ব্যাচ করে নেব, ঠিক আছে? তাহলে তোমাদের আর আবার ভিন্ন ব্যাচ করলে সেখানে কিন্তু দৌড়াইতে হইবে প্রচুর পরিমাণে, কারণ 2 মাস 3 মাস তোমরা পিছানো। যাই হোক, সেটা তোমরা একটু
নিজেদের মধ্যে একটু আলাপ করে নাও, যে তোমরা যে বন্ধু যারা আছে এদের সাথে একটু যোগাযোগ করো। যদি আরো কয়েকজন আমরা পাই তাহলে নতুন একটা ব্যাচ করব, না হলে এই ব্যাচের সাথেই তোমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। তো সবাইকেও ধন্যবাদ। আর ইসের ঝুমের কর্তৃপক্ষকে ধন্যবাদ, কারণ সকালেও আমার লাইন কেটে নাই আর এখনো আমার লাইন কেটে নাই, মানে এটা আনলিমিটেড আচরণ করতেছে। সকালে তো এমনি আমি নেটওয়ার্কের জন্য আমি বের হয়ে গেছিলাম, কিন্তু আজকে তো বের করে দিল না। তা ঠিক আছে, সবাই ভালো থাকো। বাড়ির কাজ প্রশ্ন সলভ অবশ্যই করতে হবে সবাইকে। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।